হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এবার বাঙালির গল্প আড্ডায় আমরা নিয়ে চলে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের জোনাথন বাড়ির ভূত গল্পটি। এই প্রথম আমরা বাঙালির গল্প আড্ডায় গোয়েন্দা গল্প নিয়ে এসেছি, তাও আবার মহিলা গোয়েন্দা। আশা করছি তোমাদের সবার এই গল্পটি খুব ভালো লাগবে। আমরা গোয়েন্দা গল্প ব্যাপারটা প্রথমবার ট্রাই করছি। যদি কিছু ভুল হয় আশা করি তোমরা ক্ষমা করে দেবে, কারণ আমাদের চ্যানেলটি নতুন আর আমরা এখন নতুন নতুন দিকে এটাকে স্প্রেড করার চেষ্টা করছি আর নানাভাবে নানা রকম এক্সপেরিমেন্ট এবার শুরু করছি। যদি তোমাদের এই গল্পটি ভালো লাগে আমাদের নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিও। আর সবার যদি ভালো লাগে আমরা এরকম আরও অনেক রকম গোয়েন্দা গল্প, ভূতের গল্প এই চ্যানেলটিতে পরিবেশন করব। আর দেরি না করে আমরা সোজা চলে যাচ্ছি মিতিন মাসি সিরিজের জোনাথন বাড়ির ভূত গল্পটিতে। আর হ্যাঁ, আর একটা কথা কিন্তু বলে যাচ্ছি, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও, তাতে আমরা কিন্তু বুঝতে পারি তোমাদের ভালো লাগছে আমাদের গল্পগুলো শুনতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করো। ঠিক আছে, এখন দেরি না করে সোজা শুরু করছি জোনাথন বাড়ির ভূত। মন দিয়ে খবরের কাগজ পড়ছিল টুপুর। পড়ছিল না বলে গিলছিল বলাই ভালো। মিতিন মাসির নির্দেশে ইদানিং এই অভ্যেসটা গজিয়েছে টুপুরের। ফাঁক পেলেই খুঁটিয়ে খুঁটিয়ে গলাধ্যকরণ করে আস্ত কাগজখানা। খুদে খুদে বিজ্ঞাপনগুলোকে পর্যন্ত ছাড়ে না। মিতিন মাসি বলেছে খবরের কাগজের ব্যক্তিগত বিজ্ঞাপনে অনেক সময় মজার মজার গল্প লুকিয়ে থাকে। চোখ মেলে খুঁজতে জানলে কখনো সখনো ছোটখাটো রহস্যের সূত্রও নাকি মিলে যায়। আজ অবশ্য বিজ্ঞাপন নয়, একটা খবরই চোখ টেনেছে টুপুরের। তৃতীয় পাতায় বেশ বড় করে বেরিয়েছে খবরটা। বার দুয়েক পড়ে টুপুর চোখ তুলল কাগজ থেকে, উত্তেজিত মুখে ডাকলো, পার্থ মেশো, ও পার্থ মেশো। পার্থ বাইরের ঘরের বড় সোফায়, কোলে খাবারের প্লেট, লুচি, দিস্তে আর পাহাড়ের মতো আলু ছেঁচকি নিয়ে বসেছে পার্থ। বাঁ হাতে খবরের কাগজের শব্দজব্দের পাতাখানা, ডান হাতে ডট পেন। মাঝে মাঝে ডট পেন নামিয়ে লুচি আলু ছেঁচকিতে থাবা বসাচ্ছে। পেটে চালান করেই ফের খুচখাচ কলম চালাচ্ছে শব্দের ধাঁধায়। রবিবার সকালে কোলে লুচি না থাকলে শব্দজব্দ মেলাতে পারে না পার্থ। কচর কচর লুচি চিবোতে চিবোতে পার্থ ফিরে তাকালো। ভুরু কুচকে পাল্টা প্রশ্ন ছুড়ল, জুতোর একটা প্রতিশব্দ বলতো 3 অক্ষরের। টুপুর চটপট বলল, পাদুকা। হলো না। খড়ম? চপ্পল? না না। তাহলে কি কাবলি? তুই একটা কেবলি। ব দিয়ে স্টার্টে, না না বি দিয়ে। টুপুর মাথা চুলকোতে শুরু করলো, বি দিয়ে? ইয়েস। পার্থ টুপুরের কথার মাঝেই মিতিন কখন ঘরে এসেছে, হাতে নিজের জলখাবারের প্লেট। টুপুরের উল্টো দিকের সোফায় বসে বলল, শেষ অক্ষর কি? মা? কারেক্ট। লেখো বি না মা। বাংলা এত কম ফান্ডা নিয়ে শব্দ করতে বসো কেন? পার্থ যেন শেষটুকু শুনতেই পেল না, টুকটুক করে ছক ভর্তি করছে। আবার একটা লুচি তুলে টুপুরকে জিজ্ঞেস করলো, তখন আমায় ডাকছিলি কেন রে? শব্দের ধাঁধায় খেয়েই হারিয়ে গিয়েছিল টুপুরে। 1 সেকেন্ড থমকে বলল,
আজ একটা নিউজ দেখেছো? কি সাংঘাতিক কাণ্ড! কি হয়েছে? লেবুতলায় একটা 150 বছরের পুরনো বাড়ি হঠাৎ ধসে পড়েছে। ভেতরে চাপা পড়ে মরে গেছে এক বৃদ্ধ। নিতিন খেতে খেতে জিজ্ঞেস করলো, এমনি এমনি ভেঙে পড়ল? দমকল বলছে বাড়িটার ভাল ভালো ছিল না, কিন্তু পুলিশ অন্যরকম সন্দেহ করছে। প্রমোটাররা নাকি অনেকদিন ধরেই টার্গেট করেছিল বাড়িটাকে। মোটামুটি বড় বাড়ি, জমিও আছে বেশ খানিকটা, সন্তোষ মিত্র স্কোয়ারের প্রায় লাগোয়া। বাড়িটা ভেঙে নাকি মাল্টি স্টোরির বানানোর ধান্দায় ছিল প্রমোটার। বৃদ্ধ ভদ্রলোককে মাঝে মাঝে নাকি চাপ দিচ্ছিল। ভদ্রলোক একাই থাকতেন? প্রায় একাই। মধ্যবয়সী এক মহিলা ভদ্রলোকে দেখাশোনা করতেন। গত বছর ভদ্রলোকের স্ত্রী মারা গেছেন। 2 বোন, দুজনেই বিদেশে। মহিলা বেঁচে গেছেন। তার মুখ থেকেই প্রমোটার বৃত্তান্ত জানতে পেরেছে পুলিশ। তাছাড়া বাড়ি ভাঙার সময় একটা জোর বিস্ফোরণের আওয়াজও নাকি শোনা গেছে। মুচিপাড়া থানা তো কাছেই, সেখান থেকেও নাকি শোনা গেছে আওয়াজটা। নিতিন ছোট্ট শ্বাস ফেলল। এই প্রমোটারদের উৎপাতে কলকাতায় আর কোনো পুরনো বাড়ি বোধহয় থাকবে না। কত সুন্দর সুন্দর স্থাপত্য যে এদের দৌলতে নিশ্চিহ্ন হয়ে গেল। অত আফসোস করার কিছু নেই, পুরনো না গেলে নতুন আসবে কি করে? তাছাড়া কলকাতায় যা বিপুল জনসমস্যা, সেখানে পেল্লাই একটা বাড়িতে মাত্র একজন মানুষ থাকবে, এটাই বা কেমন কথা? পার্থ সোফায় পা তুলে গুছিয়ে বসল। কাঁচা লঙ্কায় কুটুস করে কামড় দিয়ে বলল, ইনফ্যাক্ট লেবুতলা নামটার মধ্যেই একটা বাড়ি ভাঙার ইতিহাস জড়িয়ে আছে। যে সে বাড়ি নয়, একটা গির্জা। টুপুরের চোখ গোল গোল হলো। মানে? এখন যে জায়গাটাকে আমরা লেবুতলা বলি, আই মিন সন্তোষ মিত্র স্কোয়ার অঞ্চলটা, ওখানে একসময় সেন্ট জেমস গির্জা ছিল। রাস্তাটার নাম ছিল সেন্ট জেমস স্ট্রিট। কলকাতার প্রথম বিশপ টমাস মিডলটনের উদ্যোগে বানানো হয়েছিল গির্জাটা। তখন এই জায়গাটাকে বলতো কেরানি বাগান। কেন কেরানি বাগান বলতো? টুপুর থতমত মুখে বলল, কেন? কারণ ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিরা বাস করত। তারা ছিল পর্তুগিজ। ওই কেরানি বাগানের আদি মালিক ছিলেন একজন পাঞ্জাবি শিখ, নাম হুজুরিমল। এই হুজুরিমল ছিলেন সিরাজউদ্দৌলার দরবারের আমির চাঁদের শালা। আমির চাঁদ মানে উমিচাঁদ। তা হুজুরিমল বউবাজারের বৈঠকখানায় একটা 55 বিঘে পুকুর কাটিয়েছিলেন। সেই পুকুর বুঝিয়েই কেরানি বাগান। পরে এই কেরানি বাগানের মালিক হন মিস্টার রবার্ট লাজারাস দি অলিভেরা। তিনি বিশপকে গির্জা তৈরি করার জন্য বাগানটা দান করে দেন। 1820-তে গির্জা তৈরি শুরু হলো, শেষ হলো 1823-এ। নিতিন অধৈর্যভাবে বলল, পয়েন্টে এসো না, ঘুরপাক খাচ্ছ কেন? কোনো কিছু জানতে হলে ডিটেলে জানতে হয়। তাও তো আমি হুজুরিমালের পুকুরের নামটা বলিনি। কি নাম? হুজুরি পুকুর? আজ্ঞে না, পদ্ম পুকুর। টুপুর প্রতিবাদ করল, যা, পদ্ম পুকুর তো ল্যান্সডাউন রোডে। কলকাতায় কতগুলো পদ্ম পুকুর ছিল জানিস? এন্টালিতে একটা। তুমি আবার ট্র্যাক চেঞ্জ করলে। গির্জার কথা বলো। হ্যাঁ, গির্জা, চার্চ। শেষ লুচিতে তরকারি পুড়ে মুখে গুজল পার্থ। চিবোতে চিবোতে বলল, গির্জেটা তো তৈরি হলো পুকুর ভরাট করা জমিতে। এখনকার প্রমোটাররা যা আকছার করছে, পরিণতি যা হবার তাই হলো। আস্তে আস্তে বসে যেতে লাগলো গির্জাটা। ভয় পেয়ে গির্জার কর্তা ব্যক্তিরা গির্জার চূড়া বানানো বন্ধ করে দিলেন। লোকজনের কাছে গির্জার নামই হয়ে গেল ন্যাড়া গির্জা। জলা জমি হওয়ার কারণে উই পোকা ধরে গেল কড়িবর্গায়।
তৈরি হওয়া মাত্র ৩৫ বছরের মধ্যে ১৮৫৮ অগস্টে বিকট শব্দ করে ভেঙে পড়ল গির্জার ছাদ। ব্যাস, গির্জাগণ। আরো আছে, তখন ওই গির্জার জন্য দান করা জমির একটা পোর্শন গির্জার কাছ থেকে কিনে নিয়েছিলেন রবার্ট ল্যাজারাস এর নাতি মিস্টার এলিয়ট। বাকিটা কিনেছিলেন এক বাঙালি। তখন ওই জায়গাটা মোটেই ঘিঞ্জি ছিল না, বরং বলা যায় একেবারেই বসতিহীন ছিল। ওই বাঙালি ভদ্রলোকই প্লট করে জমি বেচে এখানে লোকজন এনে বসান। জায়গাটায় প্রচুর লেবু গাছ ছিল, তাই নাম হয়ে গেল লেবুতলা বা নেবুতলা। কলকাতার লোক তো লকে বলতো ন, লুচি নেবু, লঙ্কা, নেবুতলা। টুপুর বলল, ন্যাড়া গির্জা শেষে নেবুতলা? এই যে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। রুমাল টু বেড়াল টু চশমা টু দাঁতের মাজল। তার সেই বাঙালি ভদ্রলোকের নাম কি ছিল? ইতিহাসের এটাই তো পরিহাস রে, কত ইম্পর্টেন্ট লোকের নাম যে ইতিহাস মিস করে যায়। দেখি কোথাও যদি পাই তো নামটা তোকে বলে দেব। পার্থ আয়েশ করে একটা সিগারেট ধরালো। তা যা বলছিলাম, কলকাতার কত জায়গা যে কতভাবে বদলেছে। তুমি থামবে? নিতিন আর চুপ থাকতে পারলো না। তুমি যে আজকাল মন দিয়ে কলকাতার ইতিহাস পড়ছো আমরা বেশ মালুম পাচ্ছি, কিন্তু এবার যে তোমায় একটু গাত্রোত্থান করতে হয়। কেন? বাজার যাবে না? মেয়েটা বাসির বাড়ি বেড়াতে এসে শুধু জ্ঞান খেয়ে পেট ভরাবে? পার্থ তড়াক করে লাফিয়ে উঠল। কি রে টুপুর, কি খাবি আজ? চিকেন, মাটন, ইলিশ, চিংড়ি? টুপুর লজ্জা লজ্জা মুখে বলল, আনো না যা হয় কিছু। আজ তবে চিংড়ির মালাইকারি হোক, আর কষা কষা মাটন হোক। রাঁধবো কিন্তু আমি, একেবারে নিজস্ব কায়দায়, মোগলাই ঘরা নয়। তোর মাসিকে বলে দে সে যেন একদম নাক গলাতে না আসে। আমার বাড়ি ভরেই গেছে। নিতিন একগাল হাসল। ভালোই হলো, আজ তাহলে ঝাড়া হাত পা হয়ে ঘরদোরগুলো একটু গুছিয়ে ফেলি। টুপুর তো আছে, আমায় হেল্প করবে। নিতিন মাসির কোনো কাজে সহকারী হতে টুপুরের কণা মাত্র আপত্তি নেই, সে গোয়েন্দাগিরি হোক কি নিছক ঘরোয়া কাজ। সত্যি বলতে কি এই জন্যেই না গরমের ছুটি পড়তে না পড়তে নিতিন মাসির বাড়ি চলে আসা। সর্বক্ষণ নিতিন মাসির গা ঘেঁষে থাকবে, প্রতি পদে পদে কিছু না কিছু শিখবে, আর এর মধ্যে যদি জম্পেশ একটা কেস এসে পড়ে তো কথাই নেই, ছুটিটা সার্থক হয় টুপুরে। গত বছর সারান্ডা বেড়াতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছিল। সেই চোরা হাতি শিকারীকে ধরার কথা মনে পড়লে এখনো টুপুরের গায়ে কাঁটা দেয়। এই বছর অবশ্য বেরোনোর সম্ভাবনা নেই বললেই চলে। পার্থমেশ্বর প্রেসে হুট করে অনেক কাজ এসে গেছে। এখন পার্থমেশ্বর পক্ষে ২-৩ দিনের জন্য কলকাতা ছাড়া অসম্ভব। আর টুপুরের বাবা তো এবছর বেজায় ব্যস্ত। ইউনিভার্সিটির হেড এক্সামিনার হয়েছেন অবনী, রাশি রাশি দর্শনের খাতা সামলাচ্ছেন, পরীক্ষকদের বাড়িতে ডেকে ডেকে খাতা বিলি করছেন। এখন তাকে কে নড়াবে? টুপুরের মারও শরীরটা ভালো যাচ্ছে না, হাঁটু কোমরের ব্যথা বেশ বেড়েছে। গরমের ছুটিটা কলকাতায় কাটানো ছাড়া টুপুরের এবার আর কোনো উপায় নেই। পার্থ চা খেয়ে বেরিয়ে গেল বাজারে। নিতিনও কাজে নেমে পড়েছে টুপুরকে নিয়ে। বর্ষার ঘরে জিনিসপত্র বেশি দিন একভাবে রাখা পছন্দ করে না নিতিন, তাতে নাকি একঘেয়েমি এসে যায়। মাসি বঞ্জি ধরাধরি করে ঘোরাচ্ছে সোফাগুলো। সোফা কাভারগুলো খুলে ফেললো নিতিন, অন্য আরেক সেট লাগাবে। 3খানা পাতাবাহারের টব রাখা আছে বাইরের ঘরে, সেগুলোকেও ঠাই নাড়া করলো। এখানে সেখানে বসিয়ে দেখছে মানাচ্ছে কিনা।
কাজের মাঝেই ডোরবেল। দরজা খুলতেই হাহারবে ঢুকে পড়ল বুম বুম, সঙ্গে ভারতী। এ বাড়ির মাস 3 হলো কাজে ঢুকেছে ভারতী। ক্যানিং লাইনের ঘুটিয়ারি শরীফের মেয়ে, বয়স বছর 20। তেমন একটা চটপটে নয় বটে, তবে বুদ্ধি আছে, বেশ তাড়াতাড়ি শিখে নিচ্ছে কাজকর্ম। বুমবুমের সঙ্গেও তার মোটামুটি পটেও গেছে। বুমবুমের স্কুল, কুমফু ক্যারাটে ক্লাস, বিকেলের পার্ক, সর্বত্রই সে 5 বছরের বুমবুমের ছায়া সঙ্গী। বুমবুম হা হা হু হু করতে করতে ক্যারাটে প্র্যাকটিস করে চলেছে। টুপুর জিজ্ঞেস করল, কি রে, তোর না 9:30 অবধি ক্লাস, 9:15টার মধ্যে যে চলে এলি? বুমবুম কিম্ভূত পোজ করে শূন্যে পা ছুঁড়ে চলেছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। টুপুর গিয়ে রিসিভার তুলেছে। হ্যালো? ওপারে এক পুরুষ কণ্ঠ। এটা কি পার্থপ্রতিম মুখার্জির বাড়ি? হ্যাঁ, কিন্তু উনি তো এখন নেই, বেরিয়েছেন। কখন ফিরবেন? বাজারে গেছেন তো, 8 ঘন্টা 40 মিনিট দেরি হবে। ও, ফিরলে কিছু বলতে হবে? হ্যাঁ, মানে আমি একটু পরে আবার ফোন করছি। আপনার নামটা জানতে পারি? উৎপল। একটুখানি থেমে রইল গলাটা, তারপর কেটে কেটে বলল, উৎপল ক্রিস্টোফার বিশ্বাস। আমি আর পার্থ একসঙ্গে কলেজে পড়তাম। ও আচ্ছা, আমি মেশোকে নিশ্চয়ই বলবো। ফোনটা রেখে দিতে যাচ্ছিল টুপুর, ও প্রান্ত আবার বলে উঠল, আচ্ছা, পার্থর মিসেস কি বাড়ি আছেন? আই মিন, যা ডিটেকটিভ এজেন্সি আছে। হ্যাঁ হ্যাঁ, উনি আছেন, ডেকে দেব? প্লিজ, যদি না উনি খুব বিজি থাকেন। 1 মিনিট ধরুন। রিসিভার সন্তর্পণে ক্রেডেলে নামিয়ে রাখলো টুপুর। নিতিন মাসি তাকে শিখিয়েছে বাইরে থেকে ফোন এলে এভাবেই নামিয়ে রাখতে হয় রিসিভার। এতে লাইনও কাটে না, এপারের কথাও শোনা যায় না ওপারে। ছুটে টুপুর পাশের ঘরে এলো। সেখানে চলছে এক আজব দৃশ্য। নিতিন মাসি আর বুমবুম যুগলে ওঠবোস করছে। নিতিন মাসি হাত দুটো শক্ত করে ধরে আছে বুমবুমের কান। টুপুর হাসতে গিয়েও হাসল না। নিতিনকে তাড়া লাগালো, নিতিন মাসি, তোমার টেলিফোন। কে? মেশোর কলেজের এক খ্রিস্টান সহপাঠী। তো আমি কি করব? বলে দে মেশো বাজারে গেছে। বলেছি, মেশো নেই শুনেই তোমাকেই ডেকে দিতে বলল, মনে হলো দরকারটা তোমার সঙ্গেই। কি করে বুঝলি? ডিটেকটিভ এজেন্সি সংক্রান্ত উৎপলের প্রশ্নটা চেপে গেল টুপুর। কায়দা করে বলল, ধরে নাও গেস, আমার 6th সেন্স বলছে। বটে। রিসিভার ওঠালো মিতিন, শান্ত স্বরে বলল, বলুন, আমি পার্থর স্ত্রী বলছি। ও আচ্ছা, নমস্কার, কিন্তু পার্থ তো। আমার সঙ্গে দেখা করবেন? কি হয়েছে, প্রবলেমটা কি? ও ঠিক আছে, চলে আসুন। আপনি কি বাড়ির ঠিকানাটা জানেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকুরিয়ায় 17-3 বি, বাবুবাগান লেন। হ্যাঁ, 1 তলায়। হ্যাঁ, ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের কাছেই। 11টা নাগাদ আসবেন? ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, নমস্কার। ফোন রেখে একটুক্ষণ দাঁড়িয়ে রইল মিতিন। অস্ফুটে বলল, গান বাজছিল, এলটন জন। টুপুর সায় দিল, হ্যাঁ হ্যাঁ,
একটা ইংলিশ টিউন কানে আসছিল বটে। যে সে গান নয়, সেই বিখ্যাত গানটা প্রিন্সেস ডায়ানা মারা যাওয়ার পর এলটন জন যেটা কম্পোজ করেছিলেন। বলেই টুপুরকে প্রশ্ন, আর কিছু টের পেয়েছিস? কি বলতো? কুকুর আছে বাড়িতে, সম্ভবত ল্যাপডগ, ডাক শোনা যাচ্ছিল। তাই? কিন্তু ভদ্রলোক হঠাৎ তোমার কাছে আসছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে। তুমি কি কোনো রহস্যের গন্ধ পাচ্ছ? মিথিন হেসে ফেলল। ওরে, ডিটেকটিভগিরি করি বলে কি সবই আন্দাজ করা যায়? তবে ভদ্রলোকের গলাটা একটু উদ্বিগ্ন লাগছিল। প্লাস ওই উৎপল নিশ্চয়ই তোর মেশোর প্রাণের বন্ধু নয়, সম্ভবত নিয়মিত যোগাযোগও নেই। তেমন হলে তো আমি চিনতামই। এমন একজন খামোকা আমার সঙ্গে দেখা করতে চাইবেই বা কেন? সমস্যা একটা হয়েছে তো বটেই। তার মানে ডাল মে কুছ কালা হে। দাঁড়া, আগে ডালটা দেখি, তবে না বুঝবো। টুপুরের মনটা নেচে উঠল। গরমের ছুটিটা এবার তাহলে পুরোপুরি বিফলে নাও যেতে পারে। বেড়ালের ভাগ্যে শিখে ছিটতেও পারে। পার্থ বাজার থেকে ফেরা মাত্র টুপুর উগলে দিল ফোনের কথাটা। শুনে পার্থ তো হাঁ। উৎপল ক্রিস্টোফার ফোন করেছিল? উৎপল তোর মাসিকে খুঁজছিল? টুপুর উত্তেজিত মুখে বলল, হ্যাঁ গো, তাই তো বললেন। মিতিন জানলার পর্দা বদলাচ্ছে। পেলমেট রডে রিং পরাতে পরাতে ঘাড় ঘোরালো। তোমার বন্ধুটি কেমন? তোরাই বন্ধু? জাস্ট ব্যাচমেট ছিল, আমাদের সঙ্গে তেমন মিশতো না। ওর সার্কেলটা ছিল আলাদা। ব্যাটার ফিজিকটা ছিল দেখার মতো। ইয়া চওড়া কাঁধ, ভি শেপ কোমর, শুধু হাইটটাই যা একটু শর্ট। মেরে কেটে 5'6". রেগুলার ওয়েট ট্রেনিং করতো, জিমন্যাস্টিক্স কম্পিটিশনে নাম দিয়ে প্রাইজ টাইজও পেয়েছিল অনেক। ফাইনাল পরীক্ষাটা দেয়নি, হুট করে একটা সার্কাস কোম্পানিতে কাজ জুটিয়ে পাকাপাকি ওই লাইনেই চলে গেল। তা সে তোমার ফোন নাম্বারটা পেল কোত্থেকে? মাঝে ওর সঙ্গে একদিন দেখা হয়েছিল, এই মাস 5-6 আগে। মল্লিক বাজারে একটা মোটর পার্টসের দোকানে বিল ভাউচার ছাপানোর পেমেন্ট আনতে গেছি, তখনই হঠাৎ মুখোমুখি। বলল এখন নাকি সার্কাস টার্কাস ছেড়ে দিয়ে কোনো একটি জিমনেজিয়ামের ইনস্ট্রাক্টর হয়েছে, বাচ্চা কাচ্চাদের ট্রেনিং দেয়। সেদিনই আমি ওকে আমার কার্ডটা দিয়েছিলাম। এবং আমার প্রফেশন নিয়েও গপ্প করেছিলে। এতে অন্যায়টা কি আছে? বরং আমাকে তোমার ক্রেডিট দেওয়া উচিত। আমার পাবলিসিটির গুণে তোমার সুখা মরশুমে কেমন হেঁটে হেঁটে কেস আসছে। বলেই পার্থ চোখ টিপল। আমার বন্ধু বলে ছাড়টার দিও না কিন্তু, পুরো পাওনা গন্ডা বুঝে নেবে। আর টাকা পেলে আমার কমিশনটা চাই 50%, নিধন পক্ষে 40-60। আহা, কি জন্যে আসছে তার ঠিক নেই। আদৌ আমাকে দিয়ে তার কাজ হবে কিনা জানি না। এখনই কাল নেমি লঙ্কা ভাগ শুরু হয়ে গেল। মুফতে কোনো পরামর্শ দেবে না, তার জন্যও ফ্রি চার্জ করবে। উফ, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। তা তোমার এই উৎপল ক্রিস্টোফার বিশ্বাস থাকেন কোথায়? কলেজে পড়ার সময় তো এক্সট্রিম সাউথ থেকে আসতো, কেওড়া পুকুর না ঠাকুর পুকুর কোথায় যেন থাকতো। এখন মল্লিক বাজারের কাছেই বাসা নিয়েছে বলল, জোড়া গির্জার দিকটায় মনে হয়। বলেই পার্থ টুপুরের দিকে ফিরে চোখ নাচালো। এই জোড়া গির্জা চিনিস? খুব চিনি, আচার্য জগদীশচন্দ্র বোস রোডে। আগে যেটা ছিল লোয়ার সার্কুলার রোড, আরো আগে যেখানটায় ছিল মারহাট্টা ডিচ ক্যানাল। বর্গী আক্রমণ রুখতে শহরে ওই খাল কাটা হয়েছিল। ফের তুমি ইতিহাসের ঝাঁপি খুলে বসলে।
বন্ধ করতে পারি যদি জমিয়ে এক কাপ কফি খাওয়াও। ইতিহাস, উৎপল ক্রিস্টোফার সবই আপাতত চাপা পড়ে গেল। পার্থমেশ্বর কল্যাণে টুপুরেরও কফি জুটল এক কাপ। বাজার থেকে আরো 3খানা খবরের কাগজ কিনে এনেছে পার্থমেশ। কফিতে চুমুক দিতে দিতে ফের মজেছে শব্দ খোঁজার খেলায়। বুমবুমের জন্য কার্টুন চ্যানেল চলছে। সে এখন শোবার ঘরের টিভিতে মগ্ন। এই বাড়িতে ড্রয়িং রুমে টিভি থাকে না। পাছে মিতিন মাসির কাছে লোকজন এলে কথাবার্তায় অসুবিধা হয়। টুপুরও কাপ হাতে বুমবুমের পাশে গিয়ে বসল। রোড রানার শো চলছে, দেখতে মজাই লাগছে, কিন্তু এখন মন বসছে না। বারবার চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। সময় যেন আর কাটেই না। 11টা আর বাজেই না। এলো 11টা, পেরিয়েও গেল। শুরু হলো সেই চিরপরিচিত টম অ্যান্ড জেরি। এখনো উৎপল ক্রিস্টোফারের দেখা নেই কেন? অবশেষে প্রতীক্ষার অবসান। ডোরবেল বাজল। পাক্কা 11:28। ভারতী দরজার দিকে যাচ্ছিল। তাকে টপকে আগেই পৌঁছে গেছে টুপুর এবং ল্যাচ খুলেই চমক। সামনে এক শ্যামলা রং স্বাস্থ্যবান ভদ্রলোক, কিন্তু তিনি একা নন, পাশে এক মহিলা, পরনে দেশীয় পোশাক, সবুজ জংলাছাপ শিফন শাড়ি, তবে চেহারায় খাঁটি বিদেশিনী। টুকটুকে লাল গায়ের রং, নীল চোখ, মুখের আদলটিও ইউরোপিয়ান ধাঁচের। মাথার চুলটাই যে কুচকুচে কালো। মহিলা বেশ লম্বাও, হাই হিল পরা আছে বলে যেন আরো বেশি ঢ্যাঙা দেখাচ্ছে। পার্থ এসেছে টুপুরের পিছন পিছন। সাদরে অভ্যর্থনা জানালো। আয় আয়, আমরা তোর জন্যই ওয়েট করছি। উৎপল অপ্রতিভ মুখে বলল, সরি, একটু লেট হয়ে গেল। তোদের এখন বোধহয় লাঞ্চ টাইম। ধুত, আমাদের এখনো রান্নায় চড়েনি। ছুটির দিনে আমরা দুপুর 2টোর আগে খেতেই বসি না। উৎপল ভেতরে এলো, সঙ্গে সঙ্গে মহিলাও। সোফায় পাশাপাশি বসেছে দুজনে। মিতিন আসা মাত্র দুজনেই উঠে দাঁড়ালো। উৎপল হাত জোর করে নমস্কার করল মিতিনকে। বিনীতভাবে বলল, আমি কে সে তো বুঝতেই পারছেন, উৎপল ক্রিস্টোফার বিশ্বাস। আর ইনি আমার মিসেস মীর্ণা বিশ্বাস। মীর্ণা, ইনি ফেমাস ডিটেকটিভ প্রজ্ঞা পারমিতা মুখার্জি। মিতিন স্মিথ মুখে বলল, ফেমাস টেমাস কিছু নয়, পেটের ধান্দায় লোকে চাকরি বাকরি করে, আমি করি গোয়েন্দাগিরি। বলেই হাত বাড়িয়ে টুপুরকে দেখালো। এ আমার বোনঝি ঐন্দ্রিলা, টুপুর আমার অ্যাসিস্ট্যান্ট। টুপুর প্রায় গলে গেল। মিতিন মাসি তাকে বাইরের লোকের সামনে সহকারীর স্বীকৃতি দিচ্ছে। খুশি খুশি মুখে বলল, আপনার দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। মিতিন জিজ্ঞেস করল, আপনারা চা খাবেন তো না কফি? থ্যাঙ্কস, কিছু লাগবে না, এত বেলায় আপনাদের জ্বালাতে এসেছি। সে কি কথা, পুরনো বন্ধুর বাড়ি প্রথম দিন এলেন। তাহলে কফি, শুধু কফি, কিন্তু আমারটা চিনি দুধ ছাড়া, মীর্ণার নর্মাল। মিতিন ভারতীকে নির্দেশ দিয়ে এসে বসার আগেই পার্থর কথা শুরু করে দিয়েছে। হঠাৎ তোর হলোটা কি, এমন হাঁকপাক করে ছুটে এলি? একটা সিরিয়াস প্রবলেমে পড়ে গেছি ভাই। কি প্রবলেম? আজকে ইংলিশ ডেইলিতে একটা নিউজ দেখেছিস? হাউস কোল্যাপসড অ্যাট নেবুতলা। বাংলা কাগজেও আছে, ধ্বংসস্তূপে চাপা পড়ে এক বৃদ্ধ ভদ্রলোক মারা গেছেন। ওই নিউজটাই আমাদের বাধ্য করেছে ছুটে আসতে। ভদ্রলোক আপনাদের কেউ হন বুঝি? না না,
আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই, কিন্তু খবরটা আমার মিসেসকে খুব টেনশনে ফেলে দিয়েছে, স্পেশালি ডেথ অফ দ্যাট ওল্ড ম্যান। পরিষ্কার হলো না, একটু খুলে বলুন। এক সেকেন্ড, আমি কি একটা সিগারেট ধরাতে পারি? তুই সিগারেট খাস? পার্থ অবাক। কলেজে আমরা সিগারেট খেলে তুই তো নাক টিপে সরে যেতিস। এখনো তেমন একটা খাই না, তবে মাঝে সাঝে ওই মাথাটা যখন খুব জ্যাম হয়ে যায়। বুঝলাম, চাপে আছিস। পার্থ নিজের প্যাকেট বাড়ি দিল। আমার থেকে নে, রিল্যাক্স মুডে বল কি হয়েছে। খানিকটা ধোঁয়া গেলে একটু বুঝি থিতু হলো উৎপল। সেই ফাঁকে বুঝি মনে মনে বক্তব্যটাও সাজিয়ে নিল। বলল, আমার স্ত্রীকে দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছিস ও আমার মতো বাঙালি খ্রিস্টান নয়, অ্যাংলো ইন্ডিয়ান। আমার শ্বশুর বাড়ি এলিয়ট রোডে। মেইন রাস্তা থেকে একটু গলিতে ঢুকতে হয়, ব্লাইন্ড লেন। বাড়িটা একতলা, তবে মোটামুটি বড়ই। চারপাশে খানিকটা জমি আছে। জমি আর বাড়ি মিলিয়ে কম বেশি 1.5 বিঘা মতন জায়গা। 140 বছর বয়স হয়েছে বাড়িটার। ওই বাড়ি আর বাড়িকে কেন্দ্র করে আমার ফাদার ইন ল আমাদের উদ্বেগের কারণ। বুঝলাম, তোদের বাড়িটাও গ্রাস করার জন্য প্রমোটাররা ছোঁকছোক করছে, এবং তোর শ্বশুর মশাই বাড়ি ভাঙার বিপক্ষে। ঠিক তাই, অলরেডি 2-3 জন প্রমোটার নজর ফেলেছে। তার মধ্যে একজন তো খুবই পাওয়ারফুল, ভেরি ওয়েল কানেক্টেড, হাতে মার্শাল ম্যানও আছে। অলরেডি একবার হানা দিয়ে গেছে লোকটা, প্রেশারও দিচ্ছে প্রচুর, ফোনও করছে মাঝে মধ্যে। আমরা ভয় পাচ্ছি দুম করে লেবু তলার মতো একটা অঘটন না ঘটে যায় এখানে। প্রমোটার কি থ্রেট করছে? তা ঠিক নয়, তবে রিসেন্টলি একটা স্ট্রেঞ্জ ইনসিডেন্ট ঘটতে শুরু করেছে বাড়িতে। সেটা কোনো প্রমোটারই করাচ্ছে না অন্য কিছু আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। কিরকম? আমার শ্বশুর বাড়িতে একটা রুমে কিন্তু অ্যান্টিক ফার্নিচার রাখা আছে। রুমটা এমনিতে আন্ডার লক অ্যান্ড কিতে থাকে, মাঝে মধ্যে ঝাড়পোছ করার জন্য খোলা হয়। রিসেন্টলি আমি কয়েকটা স্পেয়ার ফার্নিচার, মানে কিছু চেয়ার টেবিল ওই ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর থেকে কি বিদঘুটে কাণ্ড। মাঝরাতে ওই ঘরে বিশ্রী আওয়াজ শুরু হয়েছে। মনে হয় কেউ যেন ঠেলে চেয়ারটা ফেলে দিচ্ছে, টেবিল নড়াচ্ছে। বলিস কি? আপনা আপনি হচ্ছে। সেই জন্যই তো খুব অদ্ভুত লাগছে। মাঝে মাঝে আওয়াজটা কি জোর হয় তুই ভাবতে পারবি না। দুম দাম ধাপাস। ও ঘরে একটা গ্র্যান্ড পিয়ানো আছে। একদিন তো পিয়ানোটাও ঝং করে বেজে উঠল। সেদিন মীরনাও বাড়িতে ছিল। আওয়াজটা শুনে ও তো প্রায় সেন্সলেস হওয়ার জোগাড়। ঘটনাটা ঘটার সময় দরজা খুলে দেখা হয় না? হয়েছে। কোনো রাত্রে আমি যদি ওই বাড়িতে থেকে যাই, আমিও খুলেছি, কিছুই পাওয়া যায়নি। থরো সার্চ করে দেখেছি, ইঁদুর টিঁদুর ও নেই ওখানে। এ যে দেখি ভুতুড়ে কাণ্ড। অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমার ধারণা ওটা প্রমোটারেরই কারসাজি, ড্যাডিকে ভয় দেখানোর জন্য। তোর শ্বশুরমশাই ভয় পাচ্ছেন? কিছুটা নার্ভাস তো হয়েছেনই, তবে ড্যাডি মনে করেন প্রমোটার নয়, কাণ্ডটা ভূতের কাণ্ড। ওই ঘরে বহুকাল আগে একটা আনন্যাচারাল ডেথ হয়েছিল। তার আত্মা নাকি রাত্রিরে আসেন ওখানে, এবং তিনি নাকি কোনো কারণে ক্ষুব্ধ হয়েছে। মীরনা এই প্রথম মুখ খুলল। আড়ষ্ট বাংলায় বলল, কাজটা যদি কোনো প্রমোটারি কনস্পিরেসি হয়,
তাহলে সে সামডে আর আদার আরো মারাত্মক কিছু ঘটাতে পারে, লেবুতলার ইনসিডেন্টের মতো। আপনার ড্যাডি এখন কি ভাবছেন? ভূতের ভয়ে বাড়ি বেচে দেবেন? প্রশ্নই আসে না, কোনো অবস্থাতেই ড্যাডি বাড়ি বেচবেন না। মিতিন চুপচাপ শুনছিল। হঠাৎ প্রশ্ন ছুড়ল, কতদিন ধরে চলছে এই ভূতের ইনসিডেন্ট? তা ধরুন সপ্তাহ দুয়েক। রোজই হচ্ছে? না, 6-7 দিন হয়েছে এর মধ্যে। সেই প্রমোটারটি কবে এসেছিলেন আপনাদের বাড়ি? মাস দেড়েক আগে। তবে বললাম না, ফোন করে মাঝে মাঝেই। ঘটনাটা শুরু হওয়ার পরেও ফোন এসেছে? না, সূর্যমল এখন অদ্ভুত রকম সাইলেন্ট, আর সেই জন্যই তো আমার সন্দেহ হচ্ছে। প্রমোটারের নাম বুঝি সুরজমল? সুরজমল অগ্নিদেব, রিগল প্রপার্টিজ মালিক, ক্যামাক স্ট্রিটে অফিস। কলকাতায় অনেক পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানিয়েছে। কফি এসে গেছে, সঙ্গে আলুর চিপস, বিস্কুট আর সন্দেশ। টুপুর হাতে হাতে কাপ তুলে দিয়ে আবার বসলো মিতিনের পাশটিতে, মোড়ায়। উৎপল মিন্না কি ধরনের সাহায্য চাইতে এসেছে এখনো মাথায় ঢুকছে না। প্রমোটার ভয় দেখাচ্ছে তো মিতিন মাসি কি করবে? এসব কেসে তো পুলিশের কাছে যাওয়া উচিত। আর ভূত তাড়ানোও তো মিতিন মাসির কাজ নয়, তার জন্য বাজারে অজস্র ফেরেববাজ ওঝা আছে। পার্থ মুঠোয় চিপস তুলে নিয়েছে, চিবোচ্ছে কচর মচর। মিতিন কফির কাপে চুমুক দিল। উৎপলকে জিজ্ঞেস করল, আপনার শ্বশুরমশাই কি একাই থাকেন? না, মির্নার ভাই থাকে সঙ্গে। তবে রিচার্ড চাকরি করে হোটেলে, টেলিফোন অপারেটর। বেশিরভাগ দিনই তার নাইট শিফট থাকে। রাত্রিরে বাড়িতে ড্যাডি একাই। মির্না তাড়াতাড়ি বলে উঠল, অবশ্য আমরাও এখন প্রায় কেউ না কেউ রাতে ও বাড়িতে রয়ে যাচ্ছি, হয় আমি নয় উৎপল। আপনাদের বাড়ি কি কাছেই? মিনিট 10 রাস্তা, মুজাফর আহমেদের স্ট্রিটে। আমরা কলকাতায় ফিরে আসার পর থেকে ড্যাডির কাছাকাছি আছি। পার্থ বলল, আপনারা মানে? আপনিও কি উৎপলের সার্কাসের সঙ্গে সঙ্গে ঘুরতেন? মির্নার হয়ে উৎপলই উত্তর দিল, মির্নাও সার্কাসেই ছিল, আমার সঙ্গে ট্রাপিজের খেলা দেখাতো। তাই বল, তোরা দুজনই সার্কাস প্লেয়ার, জীবনেও জুটি, সার্কাসেও জুটি, দারুণ। মিতিন মৃদু হেসে বলল, তা আপনারা তো আলাদা থাকেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার শাশুড়িও নেই। মামি 8 বছর আগে মারা গেছেন। আমাদের বিয়ের পরই ক্যান্সার হয়েছিল তার। ও, তার মানে আপনার শ্বশুরমশাইয়ের সংসারে এখন আপনার শ্বশুরমশাই আর আপনার শ্যালক? হ্যাঁ ম্যাডাম। শ্যালক বিয়ে করেননি? এখনো না। সংসারের দেখভাল কে করেন? রান্না বান্না? আছেন একজন মহিলা, মিসেস জোন্স। মির্নার মামির অসুখের সময় থেকেই তিনি কিচেনের চার্জে। রুমগুলো ডাস্টিং, ক্লিনিং ও তিনিই করেন। তিনি কাছাকাছি থাকেন, 33 নম্বর রিপেন লেনে। মর্নিংয়ে আসেন, সন্ধ্যায় চলে যান। হাজবেন্ড অসুস্থ, রাতে থাকা তাই তার পক্ষে সম্ভব নয়। বুঝলাম, কিন্তু আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনি কাইন্ডলি মিস্ট্রি সলভ করে দিন, মানে এই ভুতুড়ে আওয়াজের।
যদি প্রমাণ করে দিতে পারেন কাজটা প্রমোটারের, তাহলে ড্যাডিরও ভূতের আতঙ্কটা কেটে যাবে। আমরাও সহজে পুলিশের কাছে প্রসিড করতে পারবো। সুরজমলেরও আর ট্যাফা করার সুযোগ পাবে না। মনে হচ্ছে আপনারাও বাড়িটা ভাঙার বিপক্ষে। ড্যাডি যখন চান না, তখন তার জীবনকালে ও বাড়ি নয় নাই ভাঙা হলো। সেন্টিমেন্ট বলে তো একটা ব্যাপার আছে। ডিকও কি বাড়ি ভাঙা চায় না? ডিক হ্যাঁতেও নেই নাতেও নেই, তবে এখন তার অভিমত অযথা প্রবলেম না গিয়ে বাড়িটার একটা এসপার ওসপার করে ফেলাই ভালো। তার মানে ডিক এখন বাড়ি ভাঙার পক্ষে? অন্তত ড্যাডির মতো ডেড এগেইনস্ট নয়, তবে সেও খুব ভূতে বিশ্বাস করে। তারও ধারণা আত্মা ফাত্তাই ফার্নিচার ফেলছে। কথার মাঝেই মিন্না হঠাৎ বলে উঠল, কিন্তু তুমি আর একটা কথা তাদের এখনো বলনি উৎপল। কি বলতো? ওই মিথ্যের ব্যাপারটা। ও হ্যাঁ, মিথ ঠিক নয়, একটা গুজবের মতো। আমার শ্বশুরমশাই ইলিয়াট রোডে বাড়িটা পেয়েছিলেন তার মায়ের সূত্রে। এই বাড়ির যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সিপাহী বিদ্রোহের সময় তিনি ছিলেন ব্রিটিশ ফৌজে। সিপাহী বিদ্রোহের কোনো এক নেতা নাকি যুদ্ধে তার হাতে নিহত হন। প্রবাদটা হলো এই, সিপাহী বিদ্রোহের সেই নেতার কোনো একটি বহুমূল্য সম্পদ তিনি হস্তগত করেছিলেন। সেটিও নাকি ওই বাড়ির কোথাও একটা লুকানো আছে। 130-40 বছর ধরে অনেকেই নাকি সেটি খুঁজে বার করার চেষ্টা করছে, কিন্তু বাড়ির আদি মালিক কোথায় যে সেটি রেখে গেছেন কেউ তার সন্ধান পায়নি। এখন প্রায় ধরেই নেওয়া হয়েছে ওটা একটা গাল গল্প। নিতিন একবার আর চোখে মিন্নাকে দেখে নিয়ে বলল, কিন্তু গুজব রটারও তো একটা কোনো কারণ থাকে। মিন্না বলল, তার উইলে নাকি এ ব্যাপারে কি একটা লেখা ছিল। আমি এই জিনিস রেখে গেলাম, যে এটা পাওয়ার চেষ্টা করবে তাকে মরতে হবে, এই ধরনের কিছু। ডিটেলটা ড্যাডি ভালো বলতে পারবেন। ইনফ্যাক্ট ড্যাডির বিশ্বাস জিনিসটা এখন বাড়িতেই আছে এবং তার আত্মা সেটিকে পাহারা দেয়। ইন্টারেস্টিং। আপনাদের বাড়ি তো তাহলে একেবারে যেতেই হয়। প্লিজ আসুন, রহস্য সমাধানের সঙ্গে সঙ্গে যদি জিনিসটা উদ্ধার করে দিতে পারেন তো নাথিং লাইক ইট। কবে আসছেন? দেখি, ফোন নাম্বার আর অ্যাড্রেস রেখে যান, আমি জানিয়ে দেব। উৎপল মিন্না চলে যাওয়ার পর পার্থ হা হা করে উঠল। কেসটা এমনি এমনি নিয়ে নিলে? একটা অ্যাডভান্সও চাইলে না? গোড়াতেই টাকার কথা বললে দাম কমে যায় স্যার। টুপুর চকচকে চোখে বলল, কেসটা বেশ জমবে মনে হয়, তাই না মিতিন মাসি? একদিকে ভূত, একদিকে অগ্নিদেব, সঙ্গে আবার বহুমূল্য সম্পদও রয়েছে। এতক্ষণ যা যা শুনলি সব মগজে গেঁথে নিয়েছিস তো? অবশ্যই। আজই আমায় পয়েন্ট বাই পয়েন্ট নোট করে দেখাবি। আর তোর মেশোকে বল এখন আর কায়দা করে রান্নাঘরে ঢুকতে হবে না, মাংস আর চিংড়ি মাছ আমি রেঁধে ফেলেছি। টুপুর খুশিতে ডগমগ। একই দিনে কেস আর মিতিন মাসির রান্না, এ যে মণিকাঞ্চন যোগ। ইলিয়ট রোড আর সার্কুলার রোডের ঠিক মুখটায় দাঁড়িয়ে ছিল উৎপল। মিতিন আর টুপুরকে ট্যাক্সি থেকে নামতে দেখে এগিয়ে এলো।
হেসে সম্ভাষণ জানালো। হ্যালো ম্যাডাম, হাই ইয়াং লেডি, আপনারা যে আজকেই চলে আসবেন ভাবতেই পারিনি। নিতিন হেসে বলল, ভাবলাম কেসটা যখন নেবই তখন আর দেরি করা কেন। সো কাইন্ড অফ ইউ। আসুন, ড্যাডিকে বলে রেখেছি, উনি আপনাদের জন্য ওয়েট করছেন। কদ্দূর এখান থেকে? বেশি নয়, মিনিট 5-7। বেজায় গরম পড়েছে আজ, সূর্য যেন আগুন ছড়াচ্ছে। বিকেল 4টে বেজে গেছে, এখনো রোদের ঝাঁঝ এতটুকু মরেনি। পিচ রাস্তা থেকে ভয়ঙ্কর তাত উঠছে, হাওয়াও আছে লুয়ের মতো, গা হাত পা যেন ঝলসে ঝলসে যায়। গল গল ঘামতে ঘামতে হাঁটছিল টুপুর, দেখছিল চারদিক। এদিককার অধিকাংশ বাড়ি যেন পুরনো আমলের, চেহারায় জীর্ণ জীর্ণ ভাব। দোকানপাট অবশ্য মোটামুটি ঝকঝকে, স্কুল, চার্চ, মিনি প্যালেস কি নেই রাস্তাটায়। তবে গির্জাটা দেখে মনে হয় পরিত্যক্ত, এমনই মলিন দশা। রাস্তায় ভিড় নেই বটে, তবে অল্প স্বল্প পথচারী মালুম দিচ্ছে এই অঞ্চলে হরেক কিসিমের মানুষের বাস। একই ফুটপাত ধরে হাঁটছে বোরখাধারিণী আর মিনিস্কার্ট। অপরিসর রাস্তার অর্ধেকটা জুড়ে ট্রাম লাইন, ঢং ঢং ঘন্টা বাজিয়ে ঢিমে তেতালায় চলে যাচ্ছে ফাঁকা ট্রাম। হাঁটতে হাঁটতে উৎপলের সঙ্গে কথা বলছিল মিতিন। আপনারা জিমনাসিয়ামে যাওয়া নেই? মির্না আছে, মির্নাই সামলাচ্ছে আজ। আপনারা কি চাকরিও একই জিমনাসিয়ামে করেন? আমরা তো এখন চাকরি করি না, ও আপনাদের কাল বলাই হয়নি, আমরাই একটা জিমনেজিয়াম খুলেছি। ও মা, তাই? কবে খুললেন? কোথায়? এই তো মাস আড়াই হলো, ড্যাডির বাড়ির 4টে বাড়ি আগে। ভেবে দেখলাম পরের গোলামি করার চেয়ে স্বাধীনভাবে কিছু একটা করা ভালো। বাহ! উৎপল লাজুক লাজুক মুখ করে হাসলো সামান্য। ডান পাশে একটা গলিতে ঢুকেছে। উল্টো দিক থেকে হনহনিয়ে আসছে এক জিন্স পরা ঝাঁকড়াচুরো তরুণ, চোখে সবুজ সানগ্লাস। উৎপল হাত তুলল। হাই ডিক। হাই। নিতিনকে দেখিয়ে উৎপল ইংরেজিতে বলল, মিট মিসেস মুখার্জি। কাল এর কথাই বলছিলাম। ডিক সানগ্লাস খুলল না, তবে চোয়াল সামান্য ফাঁক করে মাথা ঝোঁকালো। হাই। উৎপল জিজ্ঞেস করলো, যাচ্ছ কোথায়? টু মিট সামওয়ান। ফিরছো কখন? ডিক উত্তর না দিয়ে ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো। একটু থামবে না? ম্যাডাম কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে এসছেন। ইংরেজির মেল ট্রেন ছুটিয়ে দিল ডিক। উনি আমার সঙ্গে মোটেই দেখা করতে আসেননি, যার কাছে এসছেন তিনি তো বাড়িতেই আছেন। তাছাড়া আমার না থাকাই ভালো, কি বলতে কি বলে ফেলবো, ড্যাডি চটে যাবেন। বলেই সাই করে পাশ কাটিয়ে হাঁটা লাগিয়েছে ডিক। নিতিন আর টুপুর ঘুরে তাকানোর আগেই ডিক ভ্যানিশ। নিতিন আলগাভাবে জিজ্ঞেস করলো, কোন হোটেলে চাকরি করে ডিক? রাসেল স্ট্রিটের হোটেল ফ্লোরেন্স। সে তো বেশ বড় হোটেল। দেখলেন তো কেমন ছেলে, বাড়িতে বিপদ ভ্রুক্ষেপ নেই, কোনো ঝঞ্ঝাটে থাকতে চায় না, স্যুট শার্ট কেটে পড়ে। নিতিন হু হ্যাঁ করলো না, হাঁটছে আবার। গলিতে একটা বাড়ির গায়ে বড় সাইনবোর্ড দেখে দাঁড়িয়ে পড়ল। এটাই বুঝি আপনাদের জিমন্যাসিয়াম? হ্যাঁ, এই আমাদের রুটি রুচি। নামটা তো খাসা দিয়েছেন, নাদিয়া? টুপুর জিজ্ঞেস করলো, নাদিয়া কোমানিচির নামে? হ্যাঁ, মির্না দারুণ ফ্যান, মির্নায় রেখেছে। নিতিন বলল, চলুন না আগে আপনাদের জিমন্যাসিয়ামটা দেখে নি।
দেখবেন, এ তো আমার পরম সৌভাগ্য। সরু একটা প্যাসেজ দিয়ে ঢুকতে হলো পুরনো বাড়িটায়। ভেতরে গিয়ে টুপুর হাঁ, রীতিমতো এক প্রকাণ্ড হলঘর। তবে চতুর্দিক চাপা বলে আলো বাতাস বোধহয় তেমন একটা ঢোকে না। সিলিং এর ওপর থেকে ঝোলানো হয়েছে বেশ কয়েকটা জোড়ানো বাল্ব, তাতেই অবশ্য ঝলমল করছে ঘরখানা। একদিকে স্ট্যান্ড ফ্যান ঘুরছে ঝড়ের মতো। ইতস্তত সেট করা আছে জিমন্যাস্টিকের উপকরণ, প্যারালাল বার, হরাইজন্টাল বার। উঁচু সিলিং থেকে টাকানো হয়েছে রোমান রিং। ঘরের এক প্রান্তে ছোট করে হলেও ফ্লোর এক্সারসাইজের ম্যাট পাতা আছে। 5টি মেয়ে আর 3টি ছেলে কসরত করে চলেছে এপাশে ওপাশে। মিন্নাও রয়েছে, তার পরনে আজ আকাশি রঙের ট্র্যাক স্যুট, চুল পনিটেল করে বাঁধা। মিন্নাকে দেখে আজ মিতিন মাসির থেকে যেন অনেক ছোট বলে মনে হয়। মিন্না হৈ হৈ করে এগিয়ে এসেছে। আপনারা ড্যাডির সঙ্গে মিট করতে এলেন? না, এইবার যাব। দারুণ জিমন্যাসিয়াম বানিয়েছেন তো। কোথায় দারুণ, এইটুকু জায়গায় কি হয়? স্পেসই পাচ্ছি না। যা আছে তাই বা কম কি, এত বড় রুম। উৎপল পাশ থেকে বলল, 4টে ঘর ছিল, আমরা পার্টিশন ওয়ালগুলো ভেঙে দিয়েছি। বাড়িওয়ালা অ্যালাউ করলেন? এই গ্রাউন্ড ফ্লোরটার মালিক মিন্নার ছোটবেলার বন্ধু। তল্পি তল্পা গুটিয়ে সে এখন অস্ট্রেলিয়ায়, সিডনিতে। মিন্নার রিকোয়েস্টে সে ফেলতে পারেনি। ভাড়া কত? নমিনাল ভাড়া, বলার মতো কিছু নয়, কপাল জোরে পেয়ে গেছি আর কি। বাহ, সত্যি আপনারা লাকি। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জিমন্যাস্টিক শিখতে আসছে দেখেও খুব ভালো লাগছে। জিমন্যাস্টিক্সে অনেক বাচ্চারই আগ্রহ আছে জানেন। প্রপার ট্রেনার পেলে আমাদের ছেলেমেয়েরা মিরাকল দেখাতে পারে। দেখুন, যদি একটা নাদিয়া তৈরি করতে পারেন। অতদিন না পারলেও ন্যাশনাল লেভেল অব্দি যাবই। এবারই তো আমাদের দুটো মেয়ে স্টেট মিটে যাচ্ছে জানেন, দেখবেন নাকি ওদের প্রোগ্রেস? অন্য একদিন হবে, আজ যে কাজে এসেছি সেটা বরং সেরে নি। মির্না বলল, শুড আই গো উইথ ইউ? প্রয়োজন নেই, আপনি ট্রেনিং চালান, উৎপল বাবু তো আছেনই। জিমন্যাসিয়াম থেকে বেরিয়ে 20 পা যেতে না যেতে মিতিনের ব্যাগের মধ্যে বাজনা বেজে উঠেছে। মাস 6 হলো মোবাইল ফোন নিয়েছে মিতিন। রাস্তাঘাটে যখন তখন ফোন করার দরকার হয়, যন্ত্রটা সঙ্গে থাকলে অনেক সুবিধে। মিতিন মোবাইল বার করে পর্দায় ভেসে ওঠা নাম্বারটা দেখল, পার্থর ফোন, প্রেস থেকে। টুপুরকে মোবাইলটা বাড়িয়ে দিল মিতিন। আলতো হেসে বলল, তোর মেশো। টুপুর ফোন কানে চাপল। আমি টুপুর, কি বলছো? ওপারে পার্থর কৌতূহলী স্বর। তোর মাসি কোথায়? যায়নি? এই তো যাচ্ছি, আমরা পথে আছি, ইলিয়ট রোডে। উৎপলের সঙ্গে দেখা হয়েছে? সঙ্গেই আছেন। মাসিকে টিপে দিস, আজ যেন কিছু নিয়ে নেয়। আচ্ছা। আর শোন, আমার ফিরতে রাত হবে। একজন কম্পোজিটর ডুব মেরে বসে আছে, এদিকে আজই একটি সুভেনিয়ার ছাপা কমপ্লিট করতে হবে। আচ্ছা, মাসিকে জানিয়ে দিচ্ছি। এখন ছাড়ি? ফোন অফ করে মিতিনকে যন্ত্রটা দিয়ে দিল টুপুর। মিতিন জিজ্ঞেস করল, দরকারি কথা? তেমন কিছু নয়, ফিরতে রাত হবে, অনেক কাজ পড়েছে। উৎপল সামান্য এগিয়ে গিয়েছিল। গলির শেষ প্রান্তে একটা ভাঙাচোরা লোহার গেটওয়ালা উত্তরমুখ বাড়ির সামনে পৌঁছে দাঁড়িয়ে গেছে। টুপুররাও পায়ে পায়ে গেটের সামনে এলো। এই বাড়ি? ইয়েস, এটাই।
বাড়িটার নামটা ভারী অদ্ভুত তো। গেটের পাশে পাথরের ওপর প্রায় ক্ষয়ে আসা অক্ষরগুলো চোখে পড়ল টুপুরের। MEGNA, মেঘনা। অবাক হয়ে জিজ্ঞেস করল, মেঘনা মানে কি? বাংলাদেশের মেঘনা নদী? বলতে পারবো না, সত্যি বলতে কি নামটা নিয়ে কখনো ভাবিনি। বাড়ির মালিক কি কখনো বাংলাদেশে ছিলেন, আগেকার পূর্ব বাংলায়? তাও তো বলতে পারবো না। গেট ঠেলে ভেতরে ঢুকলো টুপুররা। বাড়িটা প্রাচীন কিন্তু শ্রীহীন নয়। এককালের লাল রং মরে এলেও আভাসটুকু রয়ে গেছে। ভিক্টোরিয়ান স্থাপত্য, মোটা মোটা থামওয়ালা বারান্দা, দুপাশে দেয়াল বেয়ে সিমেন্টের লতাপাতা উঠে গেছে। বারান্দার মাথা থেকে নেমে এসেছে সবুজ কাঠের খড়খড়ি। বাড়ি ঘিরে আধ ভাঙা পাঁচিলের ভেতরে বেশ খানিকটা জমি আছে, প্রায় ন্যাড়া। শুধু একদিকের এক কোণে গোটা কয়েক মরকুটি গোলাপ গাছ শোভা পাচ্ছে। ওটাই কি মিন্নার বাবার বাগান করার শখের নমুনা? 7-8খানা চ্যাপ্টা সিঁড়ি ভেঙে চওড়া বারান্দায় উঠল তিনজনে। উৎপল চেঁচিয়ে ডাকলো, ড্যাডি, মিসেস জোন্স। বারান্দার 3 দিকে 3টে দরজা। বাঁ দিকটার খুলে গেল। বেরিয়ে এসেছেন এক প্রবীণ মানুষ, বেটে খাটো গোলগাল চেহারা, মাথার চুল বেশিরভাগই পাকা, গায়ের রং বাদামি। দেখতে একদমই অ্যাংলো ইন্ডিয়ানদের মতো নয়, বরং বাঙালি ঘরের দাদুদের সঙ্গেই ভদ্রলোকের বেশি মিল। বয়স্ক মানুষটা এগিয়ে এলেন সামনে। চোখ সামান্য কুঁচকে টুপুর মিতিনকে দেখলেন। তারপরে ঝরঝরে বাংলায় মিতিনকে প্রশ্ন করলেন, বাড়িটা তুমি বুঝি ডিটেকটিভ? হ্যাঁ, প্রজ্ঞা পারমিতা। আর এটি তোমার বোন? দিদির মেয়ে ঐন্দ্রিলা। তোমাদের আজকাল এরকম খাটোমাটো নাম হয় কেন? এখন সকলের আনকমনের দিকে ঝোঁক তো, তাই। ও, আমি জনাথন, জনাথন মাইকেল। এসো, ঘরে এসো। ঢুকে ঘরখানা জরিপ করে ফেলল টুপুর। প্রকাণ্ড সাইজ, স্কোয়ার শেপ, বড় বড় দরজা জানলা, উঁচু উঁচু সিলিং, ঝকঝকে লাল মেঝে, লাল নীল সবুজ বেগুনি গাছ আর্চ করে বসানো আছে জানলার মাথায়। বন্ধ জানলা 2টো করে পাল্লা, কাঠের। কাচের ঘরে কি সুন্দর সুন্দর আসবাব। এক দেওয়ালে 3 পাল্লার আয়নায় বসানো অপরূপ ডিসপ্লে ক্যাবিনেট, 2 কোণে 2খানা কারুকাজ করা কাঠের কর্নার ক্যাবিনেট, প্রকাণ্ড প্রকাণ্ড সোফা, কাচ বসানো সেন্টার টেবিল। টেবিলের কাঠের রং মিশ কালো। ঘরের মধ্যিখানে পাতা আছে পুরু কার্পেট, ভারী নরম, নিশ্চয়ই কাশ্মীরি। রংটা অবশ্য একদমই জ্বলে গেছে, ইরানি কাজ প্রায় বোঝাই যায় না। গোটা দিনেক বেটে বেটে কাচের আলমারি আছে ঘরে, প্রত্যেকটাতেই পোর্সেলিনের পুতুল ঠাসা। আছে একখানা শ্বেত পাথরের টেবিল, তার উপরে চোঙাওয়ালা গ্রামাফোন। পাশের টেলিফোনটা অবশ্য ব্রিটিশ আমলের ফার্নিচারের সঙ্গে একেবারেই বেমানান। আধুনিক স্ট্যান্ডের ওপর রাখা টিভিটাও। দেওয়ালেও কত কি যে আছে, মোষের শিং, হরিণের মাথা, ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি, বাঁধানো ফটোগ্রাফে মাদার মেরির কোলে ছোট্ট যিশু। ঘরের 2খানা ফ্যানই চালিয়ে দিলেন জোনাথন, টিউবলাইট জ্বালালেন। সোফায় বসতে বসতে উৎপলকে বললেন, মিসেস জোন্সকে একটু চাটা করতে বলো। টুপুর তাড়াতাড়ি বলল, আমি চা খাই না। তবে সফট ড্রিঙ্কস নাও, আজ খুব গরম, ভাল লাগবে। ঘরে ঢুকে বাইরের উৎকট তারটা আর টের পাচ্ছে না টুপুর।
যা পুরু দেওয়াল! 4 ব্লেডের পাখা দুটো আয়েশ করে ঘুরছে বটে, তবে হাওয়া ভারী মিঠে, শরীর জুড়িয়ে যায়। উৎপল অন্দরে যাওয়া মাত্র জোনাথন টান টান হয়ে বসেছেন। গলা নামিয়ে বললেন, বাড়িটার চেহারা শোনো, তোমাদের প্রথমেই চুপি চুপি একটা কথা বলিনি। আমার মেয়ে জামাইয়ের ধারণা কিন্তু ভুল। আমার বাড়িতে কোনো প্রমোটার হামলা হচ্ছে না। নিতিন বলল, কিন্তু উৎপল বাবুর মুখে যে শুনলাম আপনাকে কি ভয় দেখিয়ে গেছে? সুরজমল, সে একদিন চেলা চামুন্ডা নিয়ে এসেছিল বটে, কিন্তু সে তো লোভ দেখাতে। কত টাকার অফার দিয়ে গেছে জানো? 50 লাখ নগদ প্লাস 2খানা ফ্ল্যাট। জোনাথন মাইকেল ঈষৎ বিষণ্ণ। কিন্তু আমি কি করে রাজি হই বলো? এই বাড়িতে ন্যান্সি মারা গেছে, আমার মা মারা গেছেন। ন্যান্সি মানে মীর্নার মা। তাদের কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে আনাচে কানাচে। বাড়ি ভাঙলে তারাও মুছে যাবে না? কিন্তু শুনছিলাম যে সুরজমাল লোক ভালো নয়, সে আপনার অনিষ্ট করতে পারে। অনিষ্ট মানে কি? মেরে ফেলা? ফেলুক, বললে তো দেখতে আসবে না কি হচ্ছে। অবশ্য যদি আমিও না ভূত হয়ে করি। আপনি ভূতে বিশ্বাস করেন? ভূত তো আছেই। মানুষ যদি শান্তিতে না মরতে পারে, তাহলে তার আত্মা কখনোই তার প্রিয় জায়গা ছেড়ে যেতে পারে না। শুনেছ নিশ্চয়ই, এ বাড়িতেও সেরকম একজন রয়ে গেছেন। জোনাথনের স্বর এমন দৃঢ় যে টুপুরের গা শিরশির করে উঠল। ঢোক গিলে জিজ্ঞেস করল, মানে যিনি বন্ধ ঘরের ফার্নিচার নাড়ান? ঠিক তাই। উৎপল নিশ্চয়ই বলেছে এ বাড়িতে একটা সুসাইডের ঘটনা ঘটেছিল। সুইসাইড বলেননি, ওরা বলছিলেন আনন্যাচারাল ডেথ। নিজের পিস্তল নিজের গলায় ঠেকিয়ে গুলি করেছিলেন তিনি। মার কাছে শুনেছি তিনি নাকি এ বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন। কি নাম? কত সালে মারা গেছেন? রবার্ট ম্যাকগ্রেগর, আমার মার দিদিমার বাবা। মারা গেছিলেন 1864-এ। স্কটল্যান্ডের লোক? ইয়েস, অ্যাবারডিনের। আমার মা অবশ্য আইরিশ। মাকে এ বাড়িতে উইল করে দিয়ে গেছিলেন আমার দিদিমা। বাড়িটা যে প্রমোটারের হাতে দিতে চায় না, এটাও একটা কারণ। নিজের পূর্বপুরুষের সম্পত্তি হলে যা খুশি করা যায়, কিন্তু মার উপহার পাওয়া বাড়ি আমি বেচবো কোন স্পর্ধায়? আপনার বাবার বাড়ি কোথায় ছিল? ভাগলপুরে। আপনার বাবা বিহারি খ্রিস্টান? না, তিনি বাঙালি হিন্দু। জোনাথন হাসলেন। নাম সুরেন ভাদুরী। মাকে বিয়ে করে বাবা খ্রিস্টান হন। মাইকেল মধুসূদনের খুব ভক্ত ছিলেন বাবা, তাই নাম নিয়েছিলেন সুরেন মাইকেল। সেই সূত্রে আমরাও মাইকেল, এবং আমি ফার্স্ট জেনারেশন অ্যাংলো ইন্ডিয়ান। টুপুর এতক্ষণে বুঝতে পারল কেন জোনাথন মাইকেলকে এত বাঙালি বাঙালি লাগছিল, কেনই বা প্রথম দর্শনে ইউরোপিয়ান মনে হয়েছিল মীর্নাকে। নির্ঘাত মীর্না তার ঠাকুমার মতো হয়েছে, দিক মাঝামাঝি, গায়ের রঙে, চেহারায়, মুখশ্রীতে, না পুরোপুরি এদেশি না পুরোপুরি ওদেশি। নিতিন নড়ে চড়ে বসেছে, জিজ্ঞেস করল, আপনি কি জন্ম থেকেই কলকাতায়? না, ছোটবেলায় ভাগলপুরেই ছিলাম বাবার মৃত্যু পর্যন্ত। আপনার বাবা ভাগলপুরেই থেকে গেছিলেন? বাবা ছিলেন খুব জেদি মানুষ। তিনি ইউরোপিয়ান বিয়ে করেছিলেন বলে আমার ঠাকুরদা তাকে ত্যায্য পুত্র করেছিলেন। ঠাকুরদাকে দেখিয়ে দেওয়ার জন্য ভাগলপুরের পাট চোকাতে রাজি হননি বাবা।
ভাগলপুরে খেটে খুঁটে একটা বেকারি খুলেছিলেন। কারখানায় কেক, প্যাটিস, পাউরুটি বানানো হতো। ক্রমে ক্রমে বিশাল নাম হয়ে যায় মাইকেলস বেকারির। পরে অবশ্য ঠাকুরদার সঙ্গে বাবার সম্পর্ক খানিকটা জুড়ে ছিল। ছেলেকে সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করেননি তিনি, সামান্য কিছু ভাগ দিয়েছিলেন। মাই গ্র্যান্ডপা ওয়াজ এ ফেমাস ডক্টর। ভাগলপুরের খরমানচকে তার বিস্তর জমি জায়গা ছিল। মূল বাড়ির ভাগ না দিলেও বুড়ানাথ মন্দিরের কাছে ছোট্ট একটি বাড়ি তিনি বাবার নামে লিখে দিয়েছিলেন। বাবা নিজেও অবশ্য ভাগলপুরের একটি বাড়ি কিনেছিলেন, ভিকানপুরে, চার্চ রোডের উপরে। বাবা হঠাৎ স্ট্রোকে মারা যাওয়ার পর মা ভাগলপুরের বেকারিটা বেচে দেন। দুই বাড়িতেই ভাড়া বসিয়ে চলে আসেন কলকাতায়। আমার তখন বয়স হবে 17। আপনি কি বাবা মার একমাত্র সন্তান? আমার এক দিদি ছিল। বাবার মৃত্যুর বছর দুয়েক আগে প্রভু যিশু তাকে টেনে নেন, স্মল পক্স। পরপর দুটো বড় আঘাত পেয়ে মা ভাগলপুরের থেকে মন উঠে গেছিল, আর কখনো ওখানে ফিরে যাননি। আমাদের বেকারির ম্যানেজার গণপতি চৌধুরীর খড়মচকে থাকেন। উনি কিনে নিয়েছিলেন বেকারিটা। ভালো লোক। আমাদের বাড়ির দুটোর দেখাশোনাও করতেন তিনি। মানি অর্ডার করে ভাড়াও পাঠিয়ে দিতেন নিয়মিত। দিতেন কেন? এখন ভাড়া পান না? এই তো জানুয়ারির শেষে দুটো বাড়ি বিক্রি হয়ে গেল। মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে আমিও শেষবারের মতো ভাগলপুর ঘুরে এলাম। অবশ্য শেষ যাওয়াটা সুখের হয়নি। নিতিন জিজ্ঞেস করতে যাচ্ছিল কেন, কথা থমকে গেল। কাচের ট্রলিতে এক গাদা খাবার দাবার সাজিয়ে ঘরে এসেছেন এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। বয়স বছর 50, কালো মতন, মোটা সোটা, পরনে ছিটের গাউন। মিসেস জোন্স, সঙ্গী উৎপল। মধুর হেসে মিসেস জোন্স বললেন, গুড ইভিনিং গার্লস, কথা পরে হবে, আগে খেয়ে নাও। মিসেস জোন্সকে দেখে পরিচারিকা বলে ভাবা কঠিন। কথায় বার্তায় হাবে ভাবে তিনি যেন এবারই গৃহিণী। স্বভাবটিও ভারী মিষ্টি। নরম গলায় বকাঝকা করে গোটা প্লেটটাই শেষ করতে বাধ্য করলেন টুপুরকে। বাক্যালাপ করছেন ইংরেজিতে, কিন্তু কথা বলার ভঙ্গিটি এমন যেন নিতিন টুপুর তার কত কালের চেনা। চা শেষ করে নিতিন বলল, চলুন তাহলে এবার ফার্নিচারের ঘরটা একবার দেখে আসি। জোনাথন বললেন, কি দেখবে ও ঘরে? দেখে তো কিছুই বোঝা যাবে না। তিনি আসেন রাত্রে, রোজ মালুমও দেন না। যেদিন মেজাজ বিগড়ে যায় সেদিনই হয়তো একটু আধটু বিরক্তি প্রকাশ করেন। উৎপল বলল, দেখছেন তো ম্যাডাম, ড্যাডি ভূত থিওরির বাইরে কিছুতেই বেরোবেন না। ভূত বলো না, ভূত নয়। মিসেস জোন্স ঘোরতর আপত্তি জ্বালালেন। চোখ বন্ধ করে দ্রুত ক্রস আঁকলেন বুকে। যিনি আসেন তিনি হোলি স্পিরিট, কারণ এখনো পর্যন্ত তিনি কারোর ক্ষতি করেননি। নিতিন জিজ্ঞেস করল, আপনি তাকে দেখেছেন? তাকে কি দেখা যায়? তবে তিনি যে আছেন সে আমি বহুকাল আগেই টের পেয়েছি। সেই ন্যান্সির অসুখের সময় যখন রাত জাগতাম তখন। শেষ দিকে ন্যান্সি যখন ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করত, উনি নিঃশব্দে ন্যান্সির মাথার পাশে এসে দাঁড়াতেন। স্বর্গীয় এক সৌরভে ঘর ভরে যেত। তিনি হাত বোলাতেন ন্যান্সির মাথায়। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ত ন্যান্সি। এখন কি গন্ধটা পাওয়া যায়?
সেটা মিস্টার মাইকেল বলতে পারবেন। জোনাথন বললেন, তার মুড ভালো না থাকলে গন্ধ বোধহয় পাওয়া যায় না। ও ঘর কতকাল ধরে পরিত্যক্ত। উনি ওখানে এক ধরনের ফার্নিচারে অভ্যস্ত হয়ে গেছিলেন। সেই জায়গায় এক কারি উটকো জিনিস ঢোকালে উনি সহ্য করবেন কেন? উৎপল বলল, আর কোন ঘরে চেয়ার টেবিলগুলো ঢোকাতাম ড্যাডি? ইউজ হয় না বলেই তো ওই রুমে। ভালো করনি। উৎপল কথা না বাড়িয়ে চুপ হয়ে গেল। বসার ঘর থেকে অন্দরে যাওয়ার দুটো দরজা। বাঁ দরজায় পর্দা ঝুলছে, সম্ভবত ওটা জোনাথনের বেডরুম। অন্য যে দরজা দিয়ে উৎপলরা খাবার নিয়ে ঢুকেছিল সেই পথেই ভেতরে ঢুকলো সকলে। প্রথমেই একটা চওড়া প্যাসেজ, প্রায় ঘরের মতো। জিনিসপত্র খুব বেশি নেই সেখানে। একটাই শুধু অতিকায় গোল শ্বেতপাথরের টেবিল, মাঝখানটায় পাতা। টেবিলে ম্যাগাজিন আর খবরের কাগজের স্তূপ। একধারে টানা জুতো রাখার র্যাক, অন্য ধারে সাহেবি আমলের টুপি ছাতা রাখার স্ট্যান্ড। প্যাসেজের একদিকের দরজা দিয়ে বাইরের বারান্দায় পড়া যায়। অন্য দরজা দিয়ে বেরোলে প্রকাণ্ড হলের মতো ঢাকা বারান্দা, তার ওপারে বাঁধানো উঠোন। রোদ বৃষ্টি আটকানোর জন্য বারান্দার মাথায় ঝুলন্ত কাঠের শেড, সবুজ, ঢেউ খেলানো। বারান্দার মাঝখানে খাবার টেবিল, দেওয়াল ঘেঁষে টানা কাচের আলমারিতে প্লেট, গ্লাস, কাঁটা চামচ, ছুরি, টি সেট, কফি সেট। আলমারির মাথায় টোস্টার, মিক্সি, মাইক্রো ওভেন। সাবেকি মডেলের ঢাউস রেফ্রিজারেটরও রয়েছে এক জায়গায়। দেওয়ালে রয়েছে খানা স্টেক, ছোট ছোট বাঁধানো ছবি। বারান্দার দুপাশে পরপর ঘর, বাথরুম, কিচেন। ডান পাশের শেষ ঘরে বন্ধ দরজার সামনে গিয়ে থামলেন জোনাথন। চাবির গোছা বার করে দরজা খুললেন। নিতিন ঘুরে ঘুরে চারদিকটা দেখছিল। বলল, আপনার বাড়িখানা এত বড়, বাইরে থেকে বোঝাই যায় না। কত জায়গা ভেতরটায়। এ তো হাল ফ্যাশনের খুপড়ি খুপড়ি ফ্ল্যাট নয়। রবার্ট ম্যাকগ্রেগর ব্রিটিশ আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করিয়েছিলেন। নিজে থাকতেন একেবারে শেষ প্রান্তে, এই ঘরটায়। বলতে বলতে ভারী দরজা ঠেললেন জোনাথন। এসো, দেখবে, এসো। ভেতরে পা রাখতেই ঝাং করে একটা ভ্যাপসা গন্ধ ঝাপটা মারল টুপুরের নাকে। বোঝাই যাচ্ছে এ ঘর রোজ খোলা হয় না। তবে ঘরে আলোর তেমন ঘাটতি নেই। বন্ধ জানলার মাথায় রঙিন কাচের বেশিরভাগই ভাঙা। শেষ বিকেলের সূর্য ওইসব ফোকর দিয়ে দিব্যি উকি দিচ্ছে। সিলিং এ বোধহয় টানা পাখা ছিল এককালে। তার দড়ি যাওয়ার রাস্তা দিয়েও আলো আসছে ঘরে। ড্রয়িং রুমের চেয়েও এ ঘর আরো বড়। গোটা ঘরখানায় পুরো কার্পেটে মোড়া। প্রচুর অ্যান্টিক ফার্নিচার ছড়িয়ে আছে চারদিকে। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, বিশাল একখানা দোল আয়না, পিয়ানো, কারুকাজ করা আলনা, কি আছে আর কি নেই। সদ্য ঢোকানো চেয়ার টেবিল ডাই হয়ে আছে মাঝখানে। আর একখানা দেওয়াল জোড়া অয়েল পেন্টিং, দেওয়ালে গাঁথা কাচের চ্যানেলের ওপর বসানো। ছবিটা একটা যুদ্ধ জাহাজের। আরো কয়েকটা ছোটখাটো পেন্টিং ঝুলছে এপাশে ওপাশে। ফুলদানিতে একগোছা ফুল, নীল চোখ কিশোরীর নিষ্পাপ মুখ, শীতের দেশের নিসর্গ দৃশ্য। টুপুর মন দিয়ে ছোট ছবিগুলো দেখছিল। ধুলো পড়ে বেশ মলিন দশা, প্রাচীন প্রাচীন ভাব এসে গেছে, তবুও দেখতে বেশ লাগে।
মিতিন নিরীক্ষণ করছে যুদ্ধ জাহাজ। ঝুঁকে ছবির কোণটা দেখতে দেখতে বিস্ময়ের সুরে বলল, এই যে দেখি রবীন্দ্রনাথের জন্ম বছরের আঁকা, 1861। জোনাথন বললেন, হ্যাঁ, বাড়িটাও ওই বছরই তৈরি হয়েছিল। দেখো, আর্টিস্টের নামও লেখা আছে, পিটার ডুভাল, ব্রিটিশ পেইন্টার। ছবিটার তলায় বসানো কাঠের চ্যানেলে আলগা হাত বোলালো মিঠি। ঘুরে ফিরে অন্য আসবাবগুলো দেখলো ভালো করে। একটা চেয়ারে আঙুল ছুঁয়ে নাক কুচকে বলল, খুব ধুলো জমেছে তো। উৎপল বলল, মিসেস জোন্স এখন এ ঘরে ঢুকতেই চান না। মিসেস জোন্স বুকে ক্রস আঁকলেন। এক্সট্রা চেয়ার টেবিলগুলো বার করে দাও, আবার সব ঝকঝকে করে রাখবো। ওগুলো থাকলে আমি এ ঘর ছোবই না। নিতিন উৎপলকে বলল, সত্যি তো, চেয়ার টেবিল এখানে ঢোকালেনি বা কেন? উঠোনে পড়ে থেকে থেকে সব নষ্ট হচ্ছিল ম্যাডাম। দামি কাঠ রোদে পুড়ছে, জলে ভিজছে, কারুর কোনো গা নেই। তো বেচে দিতে পারতেন। ড্যাডি এ বাড়ির একটা কুটো বেচতে দেবেন না। টুপুর অনেকক্ষণ চুপচাপ ছিল। দুম করে জিজ্ঞেস করলো, এই ঘরের কোন কোন জিনিসগুলো নড়ে, চেয়ার টেবিল ছাড়া? বাড়িটা উৎপল বলল, মাই ডিয়ার ইয়াং লেডি, বাইরে থেকে বুঝবো কি করে কি কি নড়ানো হচ্ছে? তবে মাঝে মাঝে শব্দটা বেশ জোরেই হয়, ঠক 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 ঠক। আপনি বলছেন ব্যাপারটা বাইরের কারুর কারসাজি, কেন এরকম ভাবছেন? ওই যে দেখুন না, জানলার মাথায় অর্ধেক কাঁচ নেই, তাছাড়া পাংখা পুলারের দড়ি যাওয়ার গ্যাপটাও। ওইসব ফাঁক দিয়ে কোনো মানুষ গলতে পারে? জোনাথনের গলায় বিরক্তি ঝরে পড়ল। কি যে পাগলের মতো বারবার একই কথা বলো উৎপল। কাঁচ বসানোর ফ্রেম খুলে নিলেই ফাঁক বড় হয়ে যায় ড্যাডি। আমি দেখেছি অন্তত খান 2-3 ফ্রেম একেবারেই আলগা, তাও অসম্ভব। ড্যাডি, আমি জিমন্যাস্টিক্সের লোক, জানি শরীরকে কত নমনীয় করা যায়, কতটুকু জায়গা দিয়ে একটা বাচ্চা তার শরীর গলিয়ে দিয়ে যেতে পারে। যদি কেউ ভয় দেখানোর ছক সাজায়, সে কোনো বাচ্চাকে কাজে লাগাতেই পারে। ভুলে যেও না উৎপল, শব্দ পাওয়ার পরপরই কিন্তু দরজা খোলা হয়েছে। মাঝে কত টাইম গেছে, বড়জোর 5 মিনিট। ওইটুকু সময়ের মধ্যে মানুষই হোক কি বাচ্চাই হোক, তার পক্ষে আবার ওই ফাঁক দিয়ে গলে পালানো সম্ভব? ওটাই তো আমাকে ভাবাচ্ছে ড্যাডি। তাই তো ম্যাডামকে ডেকে আনা। উনি দেখে শুনে বলুন, রহস্য উদ্ধার হয়ে গেলে আমারও দুশ্চিন্তা থেকে মুক্ত হব। নিতিন স্থির চোখে শ্বশুর জামাইয়ের কথাবার্তা শুনছিল। বলল, এই ঘর দেখা শেষ, চলুন এবার অন্য রুমগুলো দেখে নি। জোনাথন যেন একটু অবাক হয়েছেন। বললেন, অন্য ঘরে কি দেখবে? কিছু না, এমনি। এত সব অ্যান্টিক ফার্নিচার দিয়ে সাজানো ঘর দেখলেও তো চোখ জুড়িয়ে যায়। ভুতুড়ে ঘর তালা বন্ধ করে সদলবলে বেরিয়ে এলেন জোনাথন। পাশের ঘরে ঢুকতে যাবে, হাঁপাতে হাঁপাতে নির্নার আবির্ভাব। উত্তেজিত মুখে বলল, হাউ স্ট্রেঞ্জ, তোমরা বাইরের দরজা খুলে রেখে এসেছ? জোনাথন কাঁধ ঝাঁকালেন। তাতে হয়েছেটা কি? বিকেল বেলা বাড়িতে এত লোক রয়েছে, এখন কে ঢুকবে? এই তো একটা বাচ্চা ছেলে কম্পাউন্ডে ঘুরঘুর করছিল, আমাকে দেখে পা
পাঁচিল গড়ে দৌড়ে পালালো। জোনাথন আমল দিলেন না। ও তো প্রায় আসে, পেছনের পেয়ারা গাছটাই ওদের টার্গেট। উফ ড্যাডি, তুমি দেখছি বড় সড়ো একটা বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। কত দিন ধরে বলছি সাবধানে থাকো, সাবধানে থাকো। থাম তো, তোরা বড্ড বেশি ভাবিস এসব নিয়ে। দেখলেন তো ড্যাডি's অ্যাটিটিউড। মীর্ণা মিতিনের দিকে তাকালো। মিতিন বলল, ফার্নিচার রুমটা কি দেখলেন? কিছু বুঝলেন? ভাবছি আপনি চলে এলেন যে, ক্লাস শেষ? নো, ইটস গোয়িং অন। আই ওয়াজ রিয়েলি টেন্সড, তাই জন্যে। নিতিন আর কিছু বলল না, ঘুরে ঘুরে দেখলো ঘরগুলো। মীর্ণা উৎপল যে ঘরে এসে থাকে সেই ঘরটা, ডিকের ঘর, জোনাথনের বেডরুম, রান্নাঘর, বাথরুম, স্টোর রুম। উঠোনের বন্ধ সার্ভিস কোয়ার্টারগুলো খুলে দেখে নিল, বাড়ির পেছনটাও। জায়গাটায় আগাছার জঙ্গল, মাটিও উঁচু নিচু বেশ। ঘাসে ঢাকা এক লোহার আংটায় হোঁচট খেয়ে প্রায় পড়ে যাচ্ছিল টুপুর। নিতিন ছুটে এসে ধরল তাকে। নিচু হয়ে একবার দেখে নিল আংটাটা। পিছনে ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে পর্যবেক্ষণ করে এলো স্যান্ড কাস্টিং এর রেলিং এর ঘেরা ছাদখানাও। পরিক্রমা শেষ করে সকলে মিলে ফিরেছে ড্রয়িং রুমে। মিসেস জোন্সকে ফের এক রাউন্ড কফির অর্ডার দিলেন জোনাথন। মৃদু কৌতুকের ভাব ফুটিয়ে মিতিনকে জিজ্ঞেস করলেন, কি হে ডিটেকটিভ, রহস্যভেদ হলো? এখনো তিমিরে। তিমিরেই থাকবে, ম্যাকগ্রেগরের আত্মা তিমিরেই আসেন। আচ্ছা মিস্টার মাইকেল, একটা কথা বলতে পারেন? ম্যাকগ্রেগর সাহেবের অমন একটা যুদ্ধজাহাজ আঁকার শখ হয়েছিল কেন? কারণ তিনি নিজে একসময় যুদ্ধজাহাজে ছিলেন। মার মুখে শুনেছি তিনি ছিলেন রয়্যাল আর্টিলারিতে। সিপাই বিদ্রোহের সময় তিনি একটি গানবোট থেকে যুদ্ধ করেছিলেন। সেই গানবোটটার নামই বাড়িরও নাম, ম্যাগনা। ও, ওটা মেঘনার ছবি? তার মানে মেঘনা ম্যাকগ্রেগর সাহেবের জীবনের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। শুধু ইম্পর্টেন্ট নয়, মা বলতেন ওই মেঘনাই নাকি তার জীবন মৃত্যুর নিয়ামক। তোমায় বললাম না সিপাই বিদ্রোহের এক নেতাকে তিনি মেরেছিলেন? সে ওই মেঘনা থেকেই। কিন্তু তার পরিণাম ভালো হয়নি। বিদ্রোহ শেষ হওয়ার পরই মিলিটারি চাকরি ছেড়ে তিনি ব্যবসা শুরু করে দেন, ঘোড়া গাড়ির তৈরি। সেই সময় পরপর বেশ কয়েকটা অঘটন ঘটে যায় তার জীবনে। দুই ছেলে মাত্র দুদিনের তফাতে কলেরায় মারা যায়। একমাত্র ভাই ডুয়েল লড়তে গিয়ে নিহত হন, এবং তারপরেই তার মনে ধারণা হতে শুরু করে যাকে তিনি সিপাই বিদ্রোহের সময় মেরেছেন তার অভিশাপেই এই সর্বনাশগুলি ঘটছে। তীব্র মানসিক অবসাদ থেকে শেষ পর্যন্ত তিনি, তার স্ত্রী আর মেয়ে মানে আমার মার দিদিমা আর তার মা অবশ্য থাকতেন এ বাড়িতে, তবে তারা ওই ঘরটি আর কেউ ব্যবহার করতেন না। মিন্না হতবাক মুখে বলল, আমাদের তো এত গল্প কখনো বলেনি ড্যাডি। তোমরা জানতে চেয়েছো কোনোদিন? জানার উৎসাহ দেখিয়েছ? নিতিন মুচকি হেসে বলল, একটা খবর কিন্তু মিন্না জানেন। কি খবর? ম্যাকগ্রেগর সাহেবের এক মহামূল্যবান সম্পদ নাকি এই বাড়িতে লুকোনো আছে। হ্যাঁ, ওই খবরটুকুই শুধু জানে,
তবে ও জিনিস খোঁজার চেষ্টা করে লাভ নেই, পেতে গেলে মরতে হবে। মীর্ণা উৎপলবাবুর মুখে সেরকমই একটা কথা শুনেছিলাম বটে, ব্যাপারখানা কি বলুন তো? মৃত্যুর আগে ম্যাকগ্রেগরের বাড়িটা স্ত্রী আর মেয়ের নামে উইল করে গেছিলেন। উইলের শেষে অদ্ভুত একটা কথা লেখা ছিল। কি রকম? চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড ভাবলেন জোনাথন, তারপর বললেন, 1 সেকেন্ড। বলেই নিতিনদের চমকে দিয়ে উঠে গেছেন নিজের ঘরে। ফিরে এলেন মিনিট 5 পর, হাতে একখানা মলিন কাগজ। নিতিনকে কাগজখানা বাড়িয়ে দিয়ে বললেন, আমার মা অরিজিনাল উইলটা দেখেছিলেন ছোটবেলায়, এই দিদিমার বাড়িতেই। উইলের পিকুলিয়ার লাইন দুটো মা লিখে রেখেছিলেন আলাদা করে কাগজে। পড়ে দেখো। নিতিন জোরে জোরে পড়ল, লিভিং বিহাইন্ড দ্য মোস্ট প্রেশাস পজেশন অফ মাই লাইফ, whoever longs for it shall go to grave, amen. টুপুর বলল, সত্যি কি স্ট্রেঞ্জ, বলে যাচ্ছেন জিনিসটা রইল, অথচ যে চাইবে তাকে। জোনাথন বললেন, উনি নিশ্চয়ই চাননি কেউ জিনিসটা পাক। তাই হবে। কফি খেয়ে উঠে পড়ল টুপুররা। সার্কুলার রোডের মোড় পর্যন্ত সঙ্গে এলো উৎপল, ট্যাক্সিও ধরে দিল। ট্যাক্সি স্টার্ট দেওয়ার আগে সুরজমালের ঠিকানাটা দিতেও ভুলল না। চোরা কৌতূহল ফুটছিল টুপুর, আড়ে আড়ে দেখছিল নিতিন মাসিকে। পার্ক স্ট্রিট ক্রসিং এর জ্যামে আটকে আছে ট্যাক্সি, সিটে হেলান দিয়ে বসে আছে নিতিন মাসি, দৃষ্টি জানলার বাইরে, বাঁ দিকে বড় কবরখানায়। চিন্তামগ্ন দেখাচ্ছে নিতিন মাসিকে। উসখুস করতে করতে টুপুর জিজ্ঞেস করেই ফেলল, কি এত ভাবছো গো? মনে মনে অঙ্ক কষছি। তা ঐন্দ্রিলা, কেমন লাগলো আজকের অভিযান? ঠিকই আছে, একটা অন্যরকম বাড়ি দেখা হলো, একজন ফার্স্ট জেনারেশন অ্যাংলো ইন্ডিয়ানকেও মিট করলাম। বাড়িটা কেমন লাগলো? দারুণ, সর্বাঙ্গে ইতিহাসের গন্ধ। আর জোনাথন মাইকেল? মনে হলো বেশ ভালো মানুষ টাইপ, ভূতের ব্যাপারটা জেনুইনলি বিশ্বাস করেন। মিসেস জোনসও যেভাবে বারবার বুকে ক্রস আঁকছিলেন। জোনাথন মাইকেলের আর কি অবজার্ভ করলি? ভূতের ভয়ে ভেঙে পড়েছেন বলে তো মনে হলো না, দিব্যি হাসি খুশি মেজাজেই তো গল্প করছিলেন। আর মেয়ে জামাইয়ের উপর দুর্বলতা বেশি, বাড়ি বিক্রি করার সময় মেয়ে জামাইকে নিয়ে গেছিলেন, ছেলেকে নয়। হয়তো ছেলে যেতে চায়নি, হতে পারে। ডিককে কেমন দেখলি? দেখলাম কোথায়, সে তো উড়ে গেল। তবে ডিক বেশ টিপটপ, ঘরটাও বেশ সাজানো গোছানো, টেপ রেকর্ডারের ক্যাসেটগুলো পর্যন্ত কি সুন্দর করে রাখা। উৎপল মীর্ণার জিমনাসিয়ামটা কেমন? খুব ছোট নয়, বরং একটু বেশি বড়, অনেক টাকা ঢালতে হয়েছে। সে তো বটেই। আচ্ছা নিতিন মাসি, একটা খটকা কিন্তু আমার যাচ্ছে না। কি? উইলে লেখা আছে যে খুঁজবে সেই মরবে, অথচ উৎপলবাবু সেদিন বলছিলেন অনেকেই নাকি খুঁজেছে। ওরে বোকা, মৃত্যু ভয় কি আর গুপ্তধন খোঁজা বন্ধ থাকে? জোনাথন মুখে যাই বলুন, উনিও অবশ্যই বিস্তর সন্ধান চালিয়েছেন। আবার নিতিনের ব্যাগে বাজনা শুরু। কথা থামিয়ে তড়িঘড়ি মোবাইল বার করলো নিতিন। চোখ কুচকে নাম্বার পড়ে খুদে যন্ত্রটা বাড়ি দিল টুপুরকে। নে, আবার তোর মেশো। তুমি কথা বলো না।
জানতে তো চাইবি আমরা কি কি খেলাম, তুই বলে দে। মিতিন মাসির কথা একদম ঠিক। টুপুরের সাড়া পেয়েই পার্থমেশর প্রথম প্রশ্ন, কিরে খুব সাঁটাচ্ছিস বুঝি বসে বসে? আমরা ফিরছি, ট্যাক্সিতে আছি। কি খাওয়ালো? অনেক কিছু, পিৎজা, পেস্ট্রি, কাজু বাদাম, কোল্ড ড্রিঙ্কস। থাম থাম, আর বেদনা জাগাস না। আমি এখন মুড়ি চিবোচ্ছি উইথ মিয়ানো চিনে বাদাম। তোমাদের কাজ কিছু হলো? ভুতুরে ঘরটা দেখলাম। মাসি ধরতে পারলো কেসটা কি? একদিনে কি বোঝা যায়, আবার হয়তো যেতে হবে। মিতিন পাশ থেকে বলে উঠল, নাও যেতে হতে পারে টুপুর, হয়তো বেড়াল টেলার গোছে কিছু ফাঁক দিয়ে ঢুকে উৎপাত চালাচ্ছে। পার্থ শুনতে পেয়ে গেছে, চেঁচিয়ে বলল, বলে কি তোর মাসি? ভূত নয়, মানুষ নয়, বেড়াল। তা উৎপলের কাছ থেকে ফিসটা নিয়েছে তো? টুপুর ফিসফিস করে বলল, মাসি, মেশো টাকার কথা জিজ্ঞেস করছে। তোর মেশোকে বলে দে বেড়াল লাফানোর মতো পেটি কেসে পয়সা নিয়ে প্রজ্ঞা পারমিতা মুখার্জি হাতে গন্ধ করে না। পার্থ বিরস গলায় বলল, বুঝলাম, উৎপলটা ফালতু ফালতু এসে জ্বালিয়ে গেল। ফিরে কথা হবে, ছাড়ছি। ফোন অফ করে টুপুর প্রবল বিস্ময়ের সঙ্গে বলে উঠল, তুমি শিওর বিড়ালি আওয়াজ করছে? আর কি হতে পারে বল, ভূত বলে কিছু নেই। দ্বিতীয়ত উৎপল যতই বোঝাক, ওইটুকু ফাঁক দিয়ে একটা বাচ্চা ছেলের পক্ষেও কি আসা যাওয়া করা সম্ভব? তাহলে থার্ড অল্টারনেটিভ একটাই পড়ে থাকে, বেড়ালি চেয়ার টেবিলের ওপর নৃত্য করে, পায়ের চাপে পিয়ানো বাজায়, আর মানুষের সাড়া পেলে টুক করে পালায়। এছাড়া কিছুই হতে পারে না, চান্স কম। তবে তবে কি, একটা ধন্দ আছে। বেড়ালি যদি হবে তাহলে কার্পেটে নয় নাই পড়লো, চেয়ার টেবিলে ধুলে তো তার পায়ের ছাপ থাকতো। দাগ আছে কিছু, কিন্তু ছাপ নেই। তাছাড়া ছবি বসানোর কাঠের চ্যানেলটায় ধুলোই নেই তেমন। টুপুর নড়ে বসল, তার মানে মিস্ট্রি একটা আছে। ধীরে বৎস, ধীরে। নিতিন ফিক করে হাসল। তাহলে কি মনে হচ্ছে, শুধুমাত্র একটা বিড়ালকে এত কিছু কাণ্ড ঘটাচ্ছে জোনাথন বাড়িতে? মনে তো হচ্ছে না। কি মনে হচ্ছে সেটা জানতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জোনাথন বাড়ির দ্বিতীয় পর্বে, যেটা খুব শিগগিরই আমাদের বাঙালি গল্প আড্ডা চ্যানেলে কিন্তু চলে আসছে। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, আমাদের চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ শেয়ার করো, যতটা পারো শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার দ্বিতীয় পর্বতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। What if you said C? You don't own me.